সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন লোকসঙ্গীত শিল্পী আবু বকর সিদ্দিক। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে পেয়ে অনেক বেশি ভালো লাগছে। বাংলা সংস্কৃতিতে গান অবিচ্ছেদ্য একটা অংশ এবং মাটির গান যদি আমরা বলি, আর সংস্কৃতির যদি অন্যতম গানের যে ধারাগুলো রয়েছে সেখানে কিন্তু লোকসঙ্গীত অতপ্রতভাবে জড়িত। সো বাংলা সংস্কৃতিতে ফোক সঙ্গীত আসলে কিভাবে জড়িয়ে আছে সে ব্যাপারে একটু আপনার মতামত চাই। ধন্যবাদ আপনাকে এবং এটিএন বাংলাকেও অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বাংলাদেশ হচ্ছে লোক সংস্কৃতির দেশ। একেবারে সমৃদ্ধ লোকসঙ্গীত বলতে যা বোঝায় আমাদের দেশে সেই লোকসঙ্গীত সেই প্রাচীনকাল থেকে, আমার মনে হয় যে যখন থেকে মানুষ কথা বলতে শিখেছে তখন থেকেই গান গাইতে শিখেছে, হয়তো সুরে সুরে কথা বলেছে। আর আমাদের এই অঞ্চলটা আমার মনে হয় আরও বেশি করে সেই জন্যই সমৃদ্ধ হয়েছে যে গানে গানেই বোধহয় মানুষ আগে কথা বলেছে। এটা মনে হয় যে যেহেতু যেখানে যায় হাটে মাঠে ঘাটে সর্বত্রই গানের খুব প্রচলন। আমার মনে হয় যে প্রাচীনকাল থেকে ওই লোকগান করে করেই মানুষ ভাব বিনিময় করেছে। লোকসঙ্গীতের যদি বাংলাদেশের ইতিহাসে এক অবসরীয় নাম কিন্তু সবসময় রয়েছে আব্দুল আলিম নাম, এবং সেই নামটি আমরা যতবারই নেই ততবারই কিন্তু লোকসঙ্গীতের যে ঐতিহ্য সবকিছু কিন্তু আমাদের সামনে আসে। আজকের এই দিনটি আসলে তার মৃত্যুবার্ষিকী, সেই দিনটি উপলক্ষে আসলে আপনার মতামত কি? আমি ছোটবেলা থেকেই, আমার যখন বুদ্ধি হয়েছে তখন থেকেই আব্দুল আলিমের গান শুনি এবং আমার বাবা মা বলতেন যে আমি আব্দুল আলিমের গান যখন হতো তখন খুব মাথা মানে দুলিয়ে দুলিয়ে নাচতাম, এরকম হতো। হয়তো তখন থেকেই ভালো লেগেছে। আর যখন বুদ্ধি হয়েছে তারপর থেকে আব্দুল আলিমের গান শুনি এবং শিখি, তারপরে প্রচুর পরিমাণে গাই। তো সেই হিসেবে আব্দুল আলিমের আজকে 50তম মৃত্যুবার্ষিকী। এই মৃত্যুবার্ষিকীর দিনে তার স্মৃতির প্রতি অনেক শ্রদ্ধা। তার যে অসংখ্য কালজয়ী গান আমার এই বাংলার সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে, সেজন্য আরও বেশি করে শ্রদ্ধা জানাই তার প্রতি। যে এবং তার ভয়েস একটা গোল্ডেন ভয়েস, এবং তিনি যে গানগুলো গেয়েছেন প্রত্যেকটা গানই কিন্তু বেশ জনপ্রিয় হয়েছে। তার মধ্যে অন্যতম যে গানগুলো জনপ্রিয় হয়েছে সেই গানগুলো যদি আমাদেরকে একটু বলতেন। অসংখ্য গান, তিনি যে গান গাইতেন সেই গানই জনপ্রিয় হতো। আমি দেখতাম যে ছোটবেলার কথা যখন বললাম যে গ্রামে রেডিওতে, আমাদের বাড়িতে একটা রেডিও ছিল, রেডিওটা তখন খুব কম বাড়িতেই ছিল। যাই হোক, উঠানে মানুষ ভরে যেত যেদিন আব্দুল আলিমের গান থাকতো। তখন একটি গান আমি ছোটবেলায় শুনেছি, খুব জনপ্রিয় ছিল, আমারে সাজাইয়া দিও নওশারি সাজন, হইলে পরে মাগো আমার বিয়ার লগন, আমারে সাজাইয়া দিও নওশারি সাজন। অসম্ভব জনপ্রিয় ছিল। এই সমস্ত গান শুনে শুনে গ্রাম বাংলার যে সাধারণ ধর্মপ্রাণ মানুষ তারা কান্না করতেন সেই গান শুনে শুনে এরকম। তারপর একটি গান তখন খুব জনপ্রিয় ছিল, প্রেমের মরা জলে ডোবে না, তুমি সজন দেখা কইরো ফিরিতে মইলে যেন ভোলে না দরদি, প্রেমের মরা জলে ডোবে না। অসংখ্য গান, দুয়ারে আইসাছে পালকি নায়রি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো। অসংখ্য গান এরকম। যেরকম আরেকটি গানের কথা মনে করতে পারি যে গানটি সব শ্রেণীর শ্রোতাদের কাছে ভালো লাগতো, তোমারও লাগিয়া রে সদাই প্রাণ আমার কান্দে বন্ধু রে, প্রাণ বন্ধু কালিয়া রে। চমৎকার।
খুব ভালো লাগছিল আপনার গানগুলো যখন শুনছিলাম। হ্যাঁ, এরকম অসংখ্য গান। এবং আব্দুল আলিম এমন একটি সময়ে তিনি আমাদের বাংলাদেশের সঙ্গীত জগতে আবির্ভূত হয়েছেন যে সময়টা আব্বাস উদ্দিন সাহেবের দখলে ছিল, আমাদের দুই বাংলার সঙ্গীত সম্রাট যাকে আমরা বলি। তার মাঝখান দিয়ে আব্দুল আলিম এসে একটা ঝড় তুলে ফেললেন সঙ্গীতাঙ্গনে, এরকম। তো সেটা এরকম যে গ্রাম বাংলার যে আমাদের সাধারণ মানুষের যে ভাটিয়ালি, বাউল, মুর্শিদি বা বিভিন্ন ধরনের জারি সারি গান, সেটি তো গ্রামে গঞ্জে প্রচলিত ছিল। তার মধ্যে আব্দুল আলিম সেই গানগুলিকেই একটা বিশেষ ঢঙে, আব্দুল আলিম সাহেব শুনেছি যে ছোটবেলায় বা গানের শুরুতে আধুনিক গান করতেন। তো সেই কারণে তার কণ্ঠে আধুনিকতার ছোঁয়াও ছিল। সে আধুনিক গানের গাওয়ার কারণে লোকসঙ্গীত যখন তিনি গিয়েছেন, আধুনিকতার ছোঁয়া এসেছে। যেরকম এখন আমরা যদিও কথাটি অনেকেই বলে মডার্ন ফোক, শব্দটা যদিও আমি ভুল মনে করি, কিন্তু মডার্ন ফোকের যে শুরুটা আমার মনে হয় যে আব্দুল আলিম সাহেবের সময়ই সেটা শুরু হয়েছে, যে একেবারেই গ্রাম বাংলার সাধারণ মানুষের কণ্ঠের গান তিনি নিজের কণ্ঠে ধারণ করে, বেতার, টেলিভিশনও শুরু হয়েছে তখন, বা গ্রামোফোন রেকর্ডে তিনি যেভাবে যে মাধ্যমে গেয়েছেন সেই মাধ্যমেই সেই গানটি জনপ্রিয় হয়ে গেছে। এরকম একজন মানুষ ছিলেন। আচ্ছা, এবং সেই সাথে সুরকার যে গানগুলো লিখেন, সেই গানের যে নতুন করে সুন্দরভাবে মধুর সুরে তিনি কিন্তু সবসময় সুর দিয়েছেন এবং সুন্দরভাবে গানগুলো উপস্থাপন করেছেন আমাদের মাঝে বরাবরই। সেই ব্যাপারে আপনার কাছ থেকে একটু জানতে চাই, যে সুরকারের সুর করা গান লেখা এবং তার কণ্ঠে যখন আমরা গানটি আমাদের মাঝে পেয়েছি এখন, এবং এখনকার যে প্রজন্ম আছে যারা এই গান সম্পর্কে সবাই জানে, আবার এমন কিছু আছে যারা আসলে জানেন না, তাদের উদ্দেশ্যে একটু বলবেন। আসলে আব্দুল আলিম গান শুরু করেন একেবারেই বাল্যকালে। 11 বছর বয়সে তিনি গান করেছিলেন। তখন তো অবিভক্ত বাংলা ছিল, কলকাতার একটা অনুষ্ঠানে, যেখানে শেরে বাংলায় কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ওনারা উপস্থিত ছিলেন। 11 বছর বয়সে তিনি একটি গান করেছিলেন সেই অনুষ্ঠানে। হ্যাঁ, সদা মন চাহে মদিনা যাব, সদা মন চাহে আমার রসুলে আরবি নাহেরে নয়নে কি সুখে গৃহে রব, সদা মন চাহে মদিনা যাব, সদা মন চাহে। এই গান শুনে হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাহেব তাকে ডেকে নিয়ে অনেক আদর করেছেন এবং একটি পাঞ্জাবি উপহার দিয়েছেন, টাকা উপহার দিয়েছেন, এরকম শুনেছি। তো তারপরে তিনি দেশ ভাগ হওয়ার পরে বাংলাদেশে, মানে তৎকালীন পূর্ব পাকিস্তানে আসেন। আসার পরে বিভিন্ন গীতিকবিদের সান্নিধ্য তিনি লাভ করেন। যেটা আপনি বললেন সুরেরও তো বিষয় থাকে, যে সুরকারদের সান্নিধ্য পেয়েছেন। সেটি হচ্ছে ধরেন ওস্তাদ মমতাজ আলী খান, তারপরে আব্দুল লতিফ যিনি অসংখ্য আব্দুল আলিমের জন্য গান লিখেছেন, বিভিন্ন রকমের দেশের গান, পল্লী গান, মরমী গান, বিভিন্ন রকমের গান লিখেছেন। তো কাজেই অনেক বিখ্যাত মানুষদের সান্নিধ্য তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানে এসে পেয়েছিলেন এবং তাদের সুর করা সে সমস্ত গান যেটা যেভাবে গেয়েছেন সেইভাবেই সেই গানটি বেতারে অথবা ডিস্ক রেকর্ডে অথবা টেলিভিশনে জনপ্রিয় হয়েছে। এখনকার প্রজন্ম আব্দুল আলিমের গানটাকে সেইভাবে অবশ্য গ্রহণ করে এবং অনেক শিল্পীদের আমি দেখি আজকাল যারা গান করে তারাও আব্দুল আলিমের গান কিন্তু গ্রহণ করেছে। কিন্তু তারা তাদের, যেমন আব্দুল আলিম যেভাবে গাইতেন, যে যন্ত্রণার সঙ্গে গাইতেন, এখন হয়তো আমরাও অনেকটা যন্ত্রণার সঙ্গ আমরা অন্যরকম করে একটু পরিবর্তন করে একটু আধুনিকায়ন করে সেই গানগুলি গাইবার কিন্তু চেষ্টা করি। কিন্তু আব্দুল আলিমের যে কণ্ঠের মাধুর্য ছিল একেবারে সাগরের মতো, ঢেউ খেলে খেলে, নদীতে যেরকম পানির ঢেউ ঢেউ খেলে খেলে ভাটির দিকে যায়, আব্দুল আলিম যখন ভাটিয়ালি গাইতেন তখন মনে হতো যে যখন গাইতেন ও পদ্মা নদী রে সর্বনাশা পদ্মা নদী, তোর কাছে সুধাই
বলা আমারে তোর কি রে আর কুল কিনারা নাই, কুল কিনারা নাই, ও নদীর কুল কিনারা নাই। একেবারেই এটা আব্দুল লতিফ সাহেবের লেখা। গাইতেন যখন, তখন মনেই হতো যে একেবারে সাগরের ঢেউয়ের মতো করে তার কণ্ঠ ভেসে যাচ্ছে, একেবারে দিগন্তের দিকে ভেসে যাচ্ছে, এরকম মনে হতো। এই গানগুলো কিন্তু এখনকার প্রজন্ম খুব গাইতে শুনি, গাইতে দেখি। আচ্ছা, এই গানগুলো সংস্কার করার জন্য কোনো ব্যবস্থা রয়েছে কিনা, মানে হয়েছে কিনা? আসলে শুধু এই গান না, লোকসঙ্গীতটাই যে ব্যাপক সঙ্গীত, সেই যে ভাণ্ডারটা আমাদের যেভাবে সংরক্ষণ করা উচিত, এটা রাষ্ট্রীয় পর্যায়ে হোক বা যে কোনো মানুষের পর্যায়ে হোক, যেভাবেই হোক, যেভাবে এই গানগুলি সংরক্ষণ করা উচিত ঠিক সেভাবে হচ্ছে না। লোক পরম্পরায় বা তার ছেলেমেয়েরা বেঁচে আছেন, তারা গান করেন, বা আমরা যারা আব্দুল আলিমের ভক্ত, তার কাছে তার গানগুলি আমরা যারা গাই, তাদের মাধ্যমে হয়তো যুগ যুগ ধরে লোক পরম্পরায় সেই গানগুলি বেঁচে থাকবে। কিন্তু রাষ্ট্রীয়ভাবে উচিত এই গানগুলি আর্কাইভ করে এমনভাবে রাখা যেটা শতবর্ষ পরেও যেন এই গানগুলি মানুষে শুনতে পারে। জি, একদম ঠিক বলেছেন। একজন শিল্পী আসলে এই ফোক গানের কিভাবে সাধনা করতে পারে? সাধনা তো অপরিহার্য একজন শিল্পীর জন্যে। তো তবে আব্দুল আলিম বা কিছু শিল্পী থাকেন যারা জন্মগতভাবেই সঙ্গীতে প্রতিভা নিয়েই জন্মগ্রহণ করেন। তাদের যে খুব বেশি শিখতে হয় তা না। আপনি দেখবেন যে গ্রামেগঞ্জে অনেকে গান করছে, কোনোদিন গান শেখেও নাই, কিন্তু অসাধারণ কণ্ঠে, গড গিফটেড যাকে বলে, গান করছে। আব্দুল আলিম তাদেরই একজন ছিলেন। আমি আমাকেও তাই মনে করি। আমিও গ্রামের জন্মগ্রহণ করেছি, গ্রামে বড় হয়েছি, সেখানে সেরকম ওস্তাদের সান্নিধ্য পাইনি, আব্দুল আলিমও পাননি সেটা। তো কিন্তু কণ্ঠ, জন্মগতভাবে সে যে কণ্ঠ পেয়েছে, সেই কণ্ঠের কারণেই এত ভালো ভালো গান গাওয়া সম্ভব হয়েছে। তারপরেও সাধনা করতে হয়েছে, সাধনার কোনো বিকল্প নাই। কণ্ঠ ভালো থাকলে সাধনা করলে আরও বেশি ভালো হবে, আর যাদের কণ্ঠ একটু খারাপ আছে তাদের সাধনা একটু বেশি করে করতে হবে, তাহলেই তাদের কণ্ঠটা ঠিক থাকবে। কাজেই ভালো গান গাইতে চাইলে এবং গানকে, কণ্ঠকে টিকিয়ে রাখতে চাইলে সাধনা করতে হবে, সাধনার কোনো বিকল্প নাই। আমাদের মাঝে যারা এখন নতুন যারা গান করছেন, আপনি বলছিলেন যে তাদের মধ্যে একটা এই গানের, ফোক গানের তো একটা আগ্রহ আছে, বা নতুন যারা এখন গান করছেন তাদের মধ্যে আসলে আমরা যেরকম স্যারের কথা বলছিলাম, আব্দুল আলিম স্যারের কথা বলছিলাম, তিনি একজন কিংবদন্তি একজন সঙ্গীত শিল্পী। তাকে নিয়ে আমরা যতই আলোচনা করি না কেন কখনোই আমরা শেষ করতে পারবো না, এবং তার গুণের কথা, তার সুরের কথা, তার গায়কির যে ভঙ্গিমা, সব কিছু মিলিয়ে আসলে আমরা খুবই গর্বিত যে ওনার মতো একটা মানুষ আমরা আমাদের বাংলাদেশের ঐতিহ্য হিসেবে পেয়েছি, এবং আমাদের মাঝে উনি এখনো যে গানগুলো রেখে গেছেন সেই গানগুলো নিয়ে এখন আমরা চর্চা করছি। আমাদের নতুনদের মধ্যে কি কখনো দেখেছেন কিনা যে কারো মধ্যে এরকম কোনো প্রতিভা, বা নতুন যারা আছে তারা হয়তো বা এরকম কোনো গান রেখে যেতে পারবেন কিনা যে আগামীতে হয়তো বা কখনো চর্চা করা হবে সেই গান নিয়ে? হয় কি যে আব্দুল আলিমদের সময় আর এখনকার সময়, এই যে সময়ের যে পার্থক্য, সেই সময় কিন্তু সুযোগ সুবিধা খুব একটা ছিল না। হ্যাঁ, আমরা যেরকম এখন অনেক রকম রেকর্ডিংয়ের সুবিধা পাই, হ্যাঁ, গান শেখার সুবিধা পাই, তো আব্দুল আলিম সাহেবরা তা না পেয়েও তারা কালজয়ী হয়ে আছেন। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে এখনকার যারা শিল্পী অনেক সুবিধা পাচ্ছে, আধুনিক সুবিধা পাচ্ছে, সেই সুবিধাগুলো পেয়ে তারা, বেশিরভাগ শিল্পীদের আমি দেখি যে এই প্রাচীন গানগুলো নিয়েই শুধু হয় না, প্রাচীন গানগুলো গাইতে হবে, শুধুই তা নিয়ে বসে থাকা কেন? নতুন নতুন গান তৈরি হতে পারে, নতুন নতুন গীতিকার যারা গান লিখছেন তারা ভালো গান লিখতে পারেন, তারাও একদিন আব্দুল আলিম যে অবদান রেখে গেছেন, এখন সেই অবদান তারাও রেখে যেতে পারে, যে অবদানটা 100 বছর পরের মানুষ মনে করবে, তাই না? এখন কিন্তু সবাই খুব সস্তা জনপ্রিয়তার দিকে ধাবিত হচ্ছে, ভাইরাল হতে চায় খুব। যে গানটা খুব জনপ্রিয় গান, প্রাচীন গানই, সেই গানটা সবাই গাইতে চায়,
হ্যাঁ, এবং তার রিমিক্স করে নতুন রিমিক্স করে গাইতে চায়, মিউজিক যন্ত্র তার দিয়ে। চেয়ে যদি গাক দুই একটা পুরানা গান গাইলো, নতুন নতুন কিছু গান নিয়ে যদি এমনভাবে গবেষণা করে এই সুযোগ সুবিধাগুলি গ্রহণ করে, যে আধুনিক সুবিধাগুলি গ্রহণ করে যদি এখন গান করা যায়, সেই গান নিশ্চয়ই কালজয়ী গান হতে পারে। কিন্তু আমরা সেই দিকে না দৌড়িয়ে, ওই যে বললেন যে ভাইরাল হওয়ার জন্য দৌড়াই, হ্যাঁ, এইটা আমার মনে হয় যে আমাদের সংস্কৃতিতে অবদান তো রাখছে, ঠিক আছে, মানুষের সাময়িকভাবে আনন্দ দিচ্ছে, একটা শ্রেণীর মানুষ খুব নিচ্ছে, কিন্তু আমাদের সংস্কৃতি ঝিমিয়ে পড়ছে, একটা জায়গায় থেমে আছে। এই জায়গা থেকে উত্তরণ দরকার, এবং উত্তরণ করতে চাইলেই আমাদের নতুন কিছু তৈরি করতে হবে, নতুন গান লিখতে হবে, সুর করতে হবে, এবং নতুন করে সেই গানগুলি গাইতে হবে যা শতবর্ষ পরের মানুষ, যেমন লালন সাইজির গান আমরা শত শত বছর পরেও কিন্তু আজকে নতুন করে সেই গানকে আবার গাই। হাসান রাজা ছিলেন, পাগলা কানাই ছিলেন, বা যারাই আগে ছিলেন, তাই না, গগন হরকরার গান এখনও আমরা গাই। কিন্তু আমার গান 100 বছর পরে মানুষ আমার নিজের সৃষ্টি গান গাইবে কিনা, সেই দিকে যদি আমি নজর দিই, তাহলেই তো সেটা আমার জন্য সার্থক জীবন, যে আমার গানও থেকে গেল, যে গানটি 100 বছর পরের মানুষ সেটা গাইবে এবং শুনবে। আপনি খুব সুন্দরভাবে কথাগুলো বলছিলেন। আপনার কণ্ঠে অলরেডি আমরা কিছু কিছু গানের অংশ শুনেছি, আরেকটি গান আপনার কণ্ঠে একটু শুনতে চাই। দেখুন, আব্দুল আলিমের গান গাইতে গেলে গান কিন্তু শেষ হওয়ার নয়। যেমন ধরেন, খুব জনপ্রিয় গান, হলুদিয়া পাখি সোনারি বরণ, পাখিটি ছাড়িল কে, কেউ না জানিল, কেউ না দেখিল, কেমনে পাখি দিয়া যে ফাঁকি, উইড়া গেল হায় চোখের পলকে, পাখিটি ছাড়িল কে, পাখিটি ছাড়িল কে রে আমার, পাখিটি ছাড়িল কে। দেখুন, চমৎকার। তিনি যেহেতু শুরুতে আধুনিক গান গাইতেন, আমি আব্দুল লতিফ কাকুর কাছে এই কথাটা শুনেছি, যে তিনি লতিফ কাকু সাহেবকে বললেন যে, লতিফ ভাই, আমি একটা আধুনিক গান গাবো, আমাকে একটা, খুব সহজ সরল মানুষ ছিলেন কিন্তু আব্দুল আলিম, শুনেছি যে খুব সহজ করে কথা বলতেন, তো ওইভাবেই বলছেন যে ভাই আমাকে একটা আধুনিক গান লিখে দেন না। তো লিখে দিলেন একটা আধুনিক গান, আব্দুল লতিফ লিখলেন, আব্দুল আলিম গাইবেন। তো দেখা গেল যে সেটা আধুনিক গান হলো কিনা জানি না, ওই গানটা, দোল দোল দোলনি রাঙা মাথার চিরুনি, এনে দেব হাট থেকে মান তুমি করো না, দোল দোল দোলনি রাঙা মাথার চিরুনি, এনে দেব হাট থেকে মান তুমি করো না। আধুনিক গান লিখতে চাইলেন, কিন্তু সেটাও আব্দুল আলিমের কণ্ঠে যখন গেলেন, সেটি আর আধুনিক থাকলো না। এরকম অনেক গান আছে, তিনি অনেক সিনেমায় গান করেছেন। প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ, সেই চলচ্চিত্রে তিনি গান করেছেন। তারপরে তৎকালীন পূর্ব পাকিস্তানে যে উর্দু সিনেমা হতো, সেই উর্দু সিনেমায় তিনি গান করেছেন। তখন কি হতো, যে বৈষম্য হতো, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে একটা বৈষম্য ছিল। আপনারা এই প্রজন্ম হয়তো সেটা সেভাবে জানবেন কিনা, নিশ্চয়ই পড়াশোনা করতে জানবেন, যে খুব বৈষম্য ছিল, যে তারা আমাদের সবসময়ই মানে ছোট করে দেখত, ডমিনেট করত। হ্যাঁ, তো গান বাজনার ক্ষেত্রেও, সিনেমার ক্ষেত্রেও তাই ছিল। এটা সিনেমা বানাচ্ছে উর্দুতে, এমন কিছু চরিত্র বাংলাদেশের মানে তৎকালীন পূর্ব পাকিস্তানিদের দিতেন যেটা অবহেলিত চরিত্র, এই মাঝি, এই চাপরাশি, এই চাকর বাকর, এই সমস্ত চরিত্র বাঙালিদের দিতেন। তো আব্দুল আলিম, এটা জোয়ার এলো একটি ছবির নাম, সেই ছবিতে একটি মাঝির কণ্ঠে গান, হ্যাঁ, উর্দুতে গাইতে হবে। তো তিনি গাইলেন, ওই যে মাঝি, পূর্ব পাকিস্তানের মানুষ, মাঝিই তো সাজাবে তাকে, তাকে কি নায়ক নায়িকা বানাবে বা প্রধান চরিত্র দেবে না। কিন্তু আব্দুল আলিমের সেই একটি গানের জন্যে সেই সিনেমাটি এত বেশি জনপ্রিয় হলো যে আব্দুল আলিম সেই সময় যখন রাস্তায় একবার যুদ্ধের সময় বিপদে পড়েছিলেন রাস্তার মধ্যে, তখন পশ্চিমা আর্মিরা তাকে ধরেছে, ধরার পরে তখন তাকে বলেছে কে হো, বা এরকম উর্দুতে বলেছে,
তো উনি তো আর উর্দু বলতে পারেন না, উনি বলতেছেন তেরি ইস নদিয়া নে মুঝকো क्या क्या रंग दिखाए कितने रंग रंगीले माझी गुजरे पाली उड़ाए। তখন পাকিস্তানি আর্মিরা মনে হয় সেই তো সেই দরদি গান, এই সিনেমার গান, এত বড় শিল্পী। তখন তাকে নিজেরা সম্মান দিয়ে তাকে বাসায় পৌঁছে দিয়েছে যে সেরকম শিল্পী। তো এই যে বিষয়টা, আব্দুল আলিম সেটা পেরেছেন। আব্দুল আলিম একবার বার্মাতে গিয়েছেন সরকারি কোনো সাংস্কৃতিক দলের সদস্য হিসেবে। তো বার্মাতে তখন প্রচুর খরা চলছিল, এটা শোনা কথা। তো তিনি স্টেজে গান গাইতে উঠলেন, তার তো একেবারে ওই রকম কণ্ঠ, যেটা আগেই বলেছি যে মাইক টাইক কিছু লাগতো না। তো তখন মাইকে, যেহেতু সরকারি একটি সাংস্কৃতিক দলে তিনি গিয়েছেন, সেখানে তিনি গান করলেন, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, আল্লাহ পানি দে। এবং শুনেছি যে এই গানটি গাওয়ার সাথে সাথে নাকি বার্মায় তখন খুব খরা চলছিল, ঝমঝম করে বৃষ্টি নেমেছে। এটা আমি জানি না প্রকৃতির কোনো খেলা কিনা। হ্যাঁ, নিশ্চয়ই সঙ্গীত সুর এটা প্রকৃতি থেকেই তৈরি হওয়া, এবং প্রকৃতির সাথে একটা চিরদিনের যোগ সাজস কিন্তু সঙ্গীতের আছে, এটা আমি বিশ্বাস করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর কিছু গান শুনিয়েছেন এবং এত সুন্দরভাবে আপনি সেই স্টোরিগুলো বলছিলেন আব্দুল আলিমের, মানে খুবই ভালো লাগছিল। আমরা খুব, যারা আসলে নতুন প্রজন্ম যারা আছে, আমরা অনেক কিছুই জানি না, অনেক কিছুই হয়তো বা আমরা উপলব্ধি করতে পারি না, বাট খুবই ভালো লেগেছে আজকের আয়োজনটা। আমরা আশা করছি দর্শকদেরও ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক শুভকামনা এবং ভালো থাকবেন সবসময়। আপনার জন্য অনেক শুভকামনা, এটিএন বাংলার জন্য শুভকামনা, এবং যারা এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠানটি দেখছিলেন তাদের প্রতি অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা। আপনারা সবাই আমাদের বাংলা সংস্কৃতি, নিজস্ব সংস্কৃতিকে ভালোবাসবেন, তাহলেই আমাদের এই সংস্কৃতি টিকে থাকবে, এই সংস্কৃতি আমাদের সমৃদ্ধ আরও বেশি করে করবে। অনেক ধন্যবাদ আপনাকেও। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুক।